সবাইকে স্বাগত জানাই অভিবাসীর আদালত অনুষ্ঠানে। সাথে আছে আমি রঞ্জন শুভ্র। অভিবাসন প্রত্যাশী মানুষকে সচেতন করতে আমাদের এই আয়োজন। প্রতি মাসের চতুর্থ শনিবার এই সময়টিতে বিরতিহীন আলোচনায় আমাদের সাথে থাকেন অভিবাসন ইস্যুতে সমস্যাগ্রস্ত নাগরিক এবং সফল নাগরিক, আবার তাদের সাথে থাকেন একই সাথে সমাধান দিতে বিশেষজ্ঞরাও। বাংলাদেশের অভিবাসীরা মধ্যপ্রাচ্যের নানা খাতে সফলতা অর্জন করেছেন। তাদের পরিশ্রমে দেশের অর্থনীতিও সমৃদ্ধ হয়েছে রেমিটেন্সে। ফিরে এসে যেমন দেশে অবদান রেখেছেন তেমনি অনুপ্রেরণাও হয়েছেন অনেকের। তবে এখনো বহু চ্যালেঞ্জ রয়ে গেছে অভিবাসন প্রক্রিয়ায়। অভিবাসনের সম্ভাবনা নিয়ে যেমন কথা বলবো, তেমনি শুনবো সফলদের কথাও। আমাদের সঙ্গে আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ সেলিম রেজা, আরও আছেন অভিবাসন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। এছাড়াও আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন তিনজন সফল অভিবাসী। দুবাই ও কুয়েত ফেরত মোহাম্মদ আরিফ মিয়া, আছেন সৌদি আরব ফেরত আবুল কালাম এবং আছেন সৌদি আরব ফেরত মোহাম্মদ জহিরুল ইসলাম। সুযোগ রয়েছে ভুক্তভোগীদের সমস্যা বা প্রশ্ন শুনে বিশেষজ্ঞদের পরামর্শ জানার। সরাসরি টেলিফোন করতে পারেন 09-666-777-311 অথবা 02-222-2923-81 এই নম্বরে। এছাড়াও অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ডায়াল করতে পারেন 333 এই নম্বরে। চলে যাচ্ছে আলোচনায়। স্বাগত দুজনকে। আমি শুনবো আপনাদের কাছ থেকে আমাদের সাথে সফল অভিবাসী যারা রয়েছেন তাদের কথা যদি শুরুতে একটু শুনে নিতে চাই সংক্ষেপে। আমার সাথে রয়েছেন জহিরুল ইসলাম। শুরুতেই জহিরুল ইসলাম, আপনার সফলতার গল্প বা প্রবাস জীবনের যে গল্প যাই বলেন কেন একটু যদি সংক্ষেপে শুনিনি, বসেই কথা বলেন আপনি। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানা থেকে এসেছি। আমি 2008 সালে উন্নত জীবনযাপনের জন্য 3,20,000 টাকা দিয়ে সৌদি আরব যাই ক্লিনার বিষয়ে। কিন্তু আমি দেশে ড্রাইভিং জানতাম, একটা লাইসেন্স আমি সাথে করে নিয়ে গেছি। সেখানে যেয়ে দেখি যে আমার ক্লিনার বিষয়ের কাজ স্যালারি কম। ওদিকে আমি একটু চেষ্টা করে আমি ওই 4 কিলিফের অপারেটর শিখিয়ে আমি ড্রাইভিং শুরু করি। সেখানে ড্রাইভিং করার পরে দেখা যায় আমার স্যালারি 800 জায়গা 1,800 টাকা হয়ে যায়, মানে দ্বিগুণেরও বেশি। জি, দ্বিগুণেরও বেশি হয়ে যায়। এরপরে আমার মনের মধ্যে একটা আনন্দ উদ্দীপনা জাগছে যে এখন আমি যেই আর্থিক উপার্জন হয় এটা আমি দেশে পাঠানোর পরে আমার ফ্যামিলি খুব সচ্ছলভাবে চলে। পাশাপাশি আমার ছোট 2টা বাইকে, একটা বাইকে আমি এসির কাজ শিখাইছি আর একটা বাইকে ওয়েল্ডিংয়ের কাজ শিখাইছি। যেই বাইটা এসির কাজ শিখাইছি ওকে আমি আরব আমিরাতে পাঠাই। ও মোটামুটি ভালো সুবিধাজনক অবস্থায় আছে। আর আরেকটি বাইকে আমি ওই সৌদি আরব থাকা অবস্থায় সৌদি আরবে ওয়েল্ডিংয়ের কাজে নিয়ে যাই। নেওয়া যাওয়ার পরে আল্লাহর রহমতে এখন আমরা 3 ভাইয়ে যে আর্থিক উপার্জন ওটা দিয়ে আমি সচ্ছলতা ফিরে পেয়েছি। কৃষি জমি, ফসলের জমি কিনেছি এবং গদ্দরজা আল্লাহর রহমত মোটামুটি হয়েছি। পাশাপাশি আমার ছেলেটাকে আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে তাকে প্যান্ট শার্ট এবং ব্লেজারের কাজ শিখাইয়ে তাকে আমি সৌদি আরব পাঠাই। এখন আল্লাহর রহমত আপনাদের দোয়ায় সে খুব ভালো অবস্থানে আছে। পাশাপাশি আমি আমার অর্জিত উপার্জন দিয়া আমার একটা বাগিনাকে আমি মাস্টার্স কমপ্লিট করাইয়া এখন সে যমুনা ব্যাংকের ম্যানেজার। আমার একটা মেয়ে চাঁদপুর সরকারি কলেজে অ্যাকাউন্টিংয়ে অনার্স এবার ফাইনাল ইয়ারে পড়ে। 2019 সালের শেষ দিকে আমি দেশে চলে আসি। করোনার জন্য আর আমি পুনরায় যাইতে পারি নাই। এখন আল্লাহর রহমত আমি মাছ চাষের 2টা পুকুর লিজ দিয়ে মাছের চাষ করি এবং কৃষিকাজে নিজেকে যুক্ত করেছেন। খামার পাশাপাশি আমি গবাদি পশুপালন এবং গরু মোটা তাজাকরণ প্রশিক্ষণ নিয়ে আমি পশুপালন করি। পাশাপাশি আমি কৃষির জমিতে যে ফসল পাই আমার নিজের যৌথ ফ্যামিলি মেনটেন করে আমি 1 থেকে 1.5 লক্ষ টাকা আমি প্রতি মাসে প্রতি সিজনে ফসল বিক্রি করতে পারি। আল্লাহর রহমত আমি মোটামুটি একজন সফল অভিবাসী। তবে আমার একটাই প্রত্যাশা, যাতে যারা অভিবাসনে আগ্রহী তারা যেন বাংলাদেশ থেকে যে কোনো একটি কাজের উপর দক্ষতা অর্জন করে তারপরে যেন বিদেশে যান। এতে করে সুবিধা একটাই, যেমনিভাবে আর্থিকভাবে লাভবান হবে তেমনিভাবে সুনামও বাড়বে, মর্যাদাও বাড়বে। এটাই। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আবুল কালামের কাছে শুনতে চাই। আসসালামু আলাইকুম। আমি টাঙ্গাইল থেকে কালিহাতির। আমি আবুল কালাম আজাদ। আমি 2008 সালে ইন্টারমিডিয়েট পাস করার পর আমি প্রবাস যাত্রা শুরু করি সৌদি আরবে সাব এজেন্টের মাধ্যমে। ওখানে যাওয়ার পর আমি কফি শপে 800 রিয়াল বেতনে চাকরি শুরু করি। 800 রিয়াল বেতনের থেকে শুরু করার পরে আমার কাজের আগ্রহ দেখে আমার মালিক পক্ষ আমাকে ইনচার্জ হিসেবে নিয়োগ দেন। ওখান থেকে আমি চিন্তা ভাবনা করি ভালো পজিশন করার জন্য।
তো ওখান থেকে ট্রান্সফার নিয়ে আমি নিজে একটা দোকান করি, কফি শপ করি। তারপরে আমার সফলতা শুরু। সেখানেই কফি শপ দিলেন? ট্রান্সফার নিয়ে অন্য জায়গায়, অন্য ইউনিভার্সিটিতে আমি কফি শপ দিই। তো দেওয়ার পর আমি 2020 সালে আমি চলে আসি। চলে আসার পর আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান, আমার খামার, আমার মার্কেট এবং কি আমি একটা বেকারি প্রতিষ্ঠান তৈরি করি। ও কৃষি জমি আছে, কৃষি জমিগুলো আমি দেখভাল করি এবং কি আমার পুকুর আছে, আমার জেলা পর্যায়ে 2টা বাসা আছে। সেগুলো করে কি আপনি অন্য মানুষের কর্মসংস্থানও করেছেন? হ্যাঁ, আমার বেকারিতে 5-7 জন লোক কাজ করে এবং কি আমার পুকুরে পরিচর্যা করার জন্য ওখানে 2-3 জন লোক লাগে, গরু খামারে 2-3 জন লোক লাগে। এইভাবে আমি কর্মসংস্থান অনেক লোকের তৈরি করে দিছি। একদম একদম পরিষ্কার, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম দুজন সফল অভিবাসী যদি বলি তাদের কথা। দক্ষতা গুরুত্বপূর্ণ, এটি আমরা সবসময় বলি। সরকারের যে উদ্যোগ, আপনারা দুজনেই আসলে নীতি নির্ধারক পর্যায়ে কাজ করেছেন এবং খুব কাছ থেকে দেখেছেন অভিবাসীদের দেশের বাইরে। সরকারি ও নীতি উদ্যোগ আসলে কিভাবে কাজে লাগছে বা এই দক্ষতাটা কেন এত গুরুত্বপূর্ণ, দুটি প্রশ্নই রাখলাম আপনার কাছে। শুরুটা যদি আপনাকে দিয়ে করতে চাই। মানে দক্ষতা যে গুরুত্বপূর্ণ এ ব্যাপারে তো কারো কোনোই দ্বিমত নাই। আমরা যে 2 ভাইয়ের কথা শুনলাম যে তারা দক্ষ হওয়ার কারণেই তারা কিন্তু সফল অভিবাসী হয়েছে। তো সরকার তো ইতিমধ্যেই অনেকগুলো স্টেপ নিয়েছে। যেমন আমাদের যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আছে, সেখানে কিন্তু আগে টিটিসি ছিল মাত্র 27-28টা, এখন কিন্তু 104টা। তো এগুলোর স্কেল কিন্তু অনেক বাড়ানো হয়েছে এবং আমাদের দক্ষ কর্মীও আমাদের বিএমইটির থেকে প্রায় 1.5 লক্ষের মতো তৈরি হয়। তা আমি বলবো যে এখনও এটা অপ্রতুল এবং প্রতি মাসেই প্রায় মানুষকে কি আগ্রহী করা গেছে? একদম না, মানুষের আগ্রহ করে এখানে কাঙ্ক্ষিত পর্যায়ে আগ্রহী করা যায় নাই। তার কারণ আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিটা কিন্তু ওইভাবে কিন্তু হয় নাই এখন অতটা। এই ট্রেনিংয়ের প্রতি মানুষের যে আগ্রহ, সেই আগ্রহটা কিন্তু ওইভাবে এখনো গ্রো করে নাই। আর একটা হলো ফ্যাসিলিটিস। যেমন ধরেন যে একটা উপজেলায়, আমি এখানে আসার আগে আমি আমার এলাকার উপজেলায় একজন ইউনোর সাথে কথা বললাম যে ওই উপজেলায় কতগুলো কলেজ আছে। বলল যে 13টা কলেজ আছে ওই উপজেলায় এবং সেখানে কিন্তু অনার্স পর্যন্ত পড়ানো হচ্ছে অনেক 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 উপজেলা কলেজে। কাজেই এই যে মানুষের অনার্স পড়া বা মানুষের এই যে জেনারেল এডুকেশন নেওয়া এবং মানে যখনই তাকে কারিগরি এবং ভোকেশনাল ট্রেনিং দিতে, বৃত্তিমূলক প্রশিক্ষণ নিতে বলা হয়, তখনই কিন্তু তারা মনে করে এটা একটু সাবস্ট্যান্ডার্ড মনে করে এবং এই দিকে আগ্রহী হয় না। কিন্তু এগুলো যেন একটু নিম্নবর্গীয় মানুষের কাজ, এই একটা মানসিকতা রয়ে গেছে। বাট এগুলো আস্তে আস্তে পরিবর্তন হবে, আগের চেয়ে অনেক ইমপ্রুভ করছে। সেই জন্য আমার যেটা সেটা হলো যে আমাদের দেশের যে এই যে সাধারণ কলেজ যেগুলো রয়েছে, যেমন আমরা ধরেন যে একটা টিটিসি করতে আমাদের অনেক জমি অধিগ্রহণ করতে হয়, তারপরে আবার অনেক প্রক্রিয়ার ভিতরে যেতে হয়। যদি আমরা এই সাধারণ কলেজ যেগুলো আছে, যেগুলো সেগুলোকে যদি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পাশাপাশি যদি কোনো বিভাগ রাখা যায়, না পাশাপাশি না, ওই কলেজগুলোকে আমাদের এত কলেজ আসলে দরকার নাই। তো আসলে এত MA পাস, এত BA পাসের দরকার নাই। কাজে ওই কলেজগুলোর কিছু কিছু কলেজকে যদি মানে ধরেন যে 13টা আছে, 5টা কলেজকে যদি আমি ডাইভার্ট করে ফেলতে পারি, যদি টেকনিক্যাল কলেজ হিসেবে করতে পারি এবং সেখানে অল্প ইনভেস্টমেন্টে সেখানে কিন্তু কিছু ইকুইপমেন্ট আর কিছু হলো আপনার এই যে প্রশিক্ষক, এদেরকে যদি দিয়া আমরা কিন্তু ওই কলেজগুলোকে জাতীয়করণ করে আমরা কিন্তু এই প্রশিক্ষণ ব্যাপকভাবে শুরু করতে পারি। তার কারণ আমাদের দেশের এই আমি মনে করি যেটা সে কোনো লোকই, কাউকেই, কোনো কর্মীকেই প্রশিক্ষণ ছাড়া বিদেশে, দক্ষতা উন্নয়ন ছাড়া বিদেশে পাঠায় এবং ওই দেশের ভাষা এবং প্রশিক্ষণ প্লাস এই দক্ষতা ছাড়া, স্কিল লোক ছাড়া বিদেশে লোক পাঠানো যাবে এবং এটা ট্রেনিংটা বাধ্যতামূলক করতে হবে। একদম পরিষ্কার। নুরুল ইসলাম, মানে যথেষ্ট, যেটি আমি সেলিম রেজার কাছে রেখেছিলাম যে যথেষ্ট আগ্রহী কেন করা যাচ্ছে না, মানে সরকারের এত উদ্যোগের পরও আসলে কেন, উনি নিজেই স্বীকার করলেন যে আসলে কাঙ্ক্ষিত পরিমাণে মানুষ পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আসলে
আমাদের প্রচারের খুব অভাব। আমাদের সরকারি বা বেসরকারি পর্যায়ে যে ফ্যাসিলিটিসগুলো আছে, এই স্কিল ট্রেনিংয়ের বা যে স্ট্যান্ডার্ডটা আছে, এটাও মানুষ জানে না। এটা তাদের প্রচারের অভাব, সরকারি পর্যায়ে প্রচারের খুবই অভাব। তারা এই বিনা পয়সায় অনেকগুলো ট্রেনিং হয় সরকারি পর্যায়ে, বিভিন্ন প্রজেক্ট আছে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রজেক্ট আছে, ইউরোপিয়ান ইউনিয়নের প্রজেক্ট আছে, শুধু স্কিল ট্রেনিং দেওয়ার জন্য ফ্রি অফ কস্ট। কিন্তু এখানেও দেখা যায় অনেক সময় স্টুডেন্ট পাওয়া যায় না, সঠিক যারা টার্গেট গ্রুপ তাদের পাওয়া যায় না, যার ফলে দেখা যায় যে ইউনিভার্সিটি স্টুডেন্টরা গিয়ে ওখানে অ্যাডিশনালি একটা কোর্স নিয়ে বসে থাকে, যেটা ওয়েস্টেজ অফ মানি। এই জন্য প্রচারটা খুব বেশি করা দরকার এবং তাদেরকে আগ্রহী করার জন্য বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের মোটিভেশনাল কিছু প্রচার করা দরকার, যে আপনি সাধারণ শিক্ষায় গিয়ে কি করবেন বা কি ভবিষ্যৎ হতে পারে, আর টেকনিক্যাল এডুকেশনে গেলে বা ট্রেনিং নিলে কি ধরনের সুযোগ সুবিধা হতে পারে। বিশেষ করে বিদেশে যেসব ডিম্যান্ড রয়েছে, কতগুলো প্রফেশনের যে খুব ভালো ডিম্যান্ড আছে, যেমন ওয়েল্ডিংয়ের আছে, কেয়ার গিভারের আছে, নার্সিংয়ের আছে বা স্ক্যাফোল্ডিংয়ের আছে। এই ইনফরমেশনগুলি যদি তারা জানে তাহলে তারা আগ্রহী হয়ে যাবে, কারণ তার বেসিক্যালি মানুষ চিন্তা করে তার ইনকাম, তার সোশ্যাল স্ট্যাটাস বা ওয়ার্কিং কন্ডিশন এগুলো যদি ভালো সে বিদেশে পায়, তখন তো সে সাধারণ এডুকেশনে থাকবে না এবং ন্যাচারালি তারা এখানে ডাইভার্ট হবে। কিন্তু এই ইনফরমেশনটাও একটা বড় গ্যাপ রয়ে গেছে আমাদের দেশে, যার ফলে তাদেরকে অ্যাট্রাক্ট করা যাচ্ছে না। এই ইনফরমেশনটা যদি ব্যাপক হারে ইজি অ্যাক্সেস করা যায়, অ্যাক্সেস টু ইনফরমেশনটাকে যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে কিন্তু তাদেরকে আনা যাবে। কারণ এখন স্যার যেটা বললেন যে অনেক ফ্যাসিলিটিস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আমাদের বিএমইটিতে ক্রিয়েট হয়েছে, ডিটিইতে ক্রিয়েট হয়েছে, অনেক বিল্ডিং হয়েছে। এখানে শুধু তাদের যে পার্টিসিপেশনটা এটা বাড়াতে হবে, এটা উদ্যোগটা নিলে আরও ভালো হয়। একদম একদম পরিষ্কার। আমাদের সাথে আরও একজন রয়েছেন, মোহাম্মদ আরিফ মিয়া। তিনি দুবাই এবং কুয়েতে ছিলেন, তার গল্পটা একটু শুনে আসি। মোহাম্মদ আরিফ মিয়া। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই প্রথমে আপনার এই ডিবিসি টেলিভিশনকে আমার এই জায়গায় আপনাদের অনুষ্ঠানে আনার জন্য। একটু মুখের কাছে নিয়ে। আমি এই অনুষ্ঠানে আপনাদের ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি একজন দক্ষ কাটিং মাস্টার ছিলাম। ওই ক্ষেত্রে এক ডেলিগেট আসার পরে আমাকে সিলেক্ট করে ইন্টারভিউর মাধ্যমে আমাকে ফ্রিতে তারা দুবাই নিয়ে যায়। ওখানে আমি যাওয়ার পরে ফ্যাক্টরিতে পুরা দায়িত্বে আমাকে দেওয়া। এর আগে আপনি গার্মেন্টসেও কাজ করেছেন? আগে আমি দক্ষ একটা কাটিং মাস্টার ছিলাম। ওখানে ইনচার্জ হিসেবে যাওয়ার পরে ওখানে ফ্যাক্টরিটা চালাতে গেলে একটু সমস্যা হয়ে গেছিলো, কোনো দক্ষ লোক ছিল না। আমি পরে সুইং, ফিনিশিং, কাটিং সমস্তটাই আমি কাজ করতে থাকি এবং 3 মাসের মাথায় আমি পুরো ফ্যাক্টরির দায়িত্ব আমার হাতে চলে আসে। তখন আমার স্যালারিটা আমি 3 গুণ করে দিই তারা। ওখানে আমি 4 বছর চাকরি করার পরে আমি কুয়েতে একটা বিজ্ঞাপনের মাধ্যমে আমি কুয়েতে আবার 4 বছরের জন্য চলে যাই। ওখানে একটু স্যালারি আরও বেশি ছিল। তো ওখানে আমি প্রায় 50-60 হাজার টাকা বেতন ছিল। ওখানে 4 বছর চাকরি করে আমি আইসি বাংলাদেশে। প্রথমে আমি আপনার একটা ট্রাক কিনি আপনি 24 লক্ষ টাকা দিয়ে। এটার ইনকামটা দেখলাম ভালো, এর মধ্যে আমি 3টা ট্রাক কিনে ফেলি। তারপরে আমার কৃষি জমি আসছিল আপনার প্রায় 1.5 একরের মধ্যে। এগুলি আমি ধান, সরিষা, সবজি সব কিছু, তারপর আমার গাভিও আছে। এগুলি মিলে আমার প্রায় 7-8 জন লোক আমার এনে কাজ করে। গাড়িতে 6 জন, আর একটা কৃষি শ্রমিক আছে পার্মানেন্ট, সে বার্ষিকভাবে রাখছি এবং আরও অন্যান্য কাজের জন্য 2-4 দিন 7 দিন পরে 4 জন 5 জনকে আমি কাজ করাই। আমি আপনার প্রতি বছর আমার কিছু আবার মার্কেট আছে, 3টা মার্কেটে আমার একটা দোকান, এক জায়গায় 7টা, এক জায়গায় 3টা, আর এক জায়গায় 2টা দোকান আছে। ওখান থেকে আমার ভাড়া আসে আপনার প্রায় 70-80 হাজার টাকা মাসে আসে। তো এইভাবে আমি জনসেবা কিছু কাজ করি। আমি পাবলিকের যারা গরিব দরিদ্র আছে তাদেরকে সহযোগিতা করি। আরও কিছু শ্রমিকেরও কাজের সংস্থান করে দিয়েছি। আমি এখন সফলভাবে আমি এই আমার ব্যবসা, মানে যে উদ্দেশ্যে গিয়েছিলেন বিদেশে, সেটি শুধুমাত্র দক্ষতা উন্নয়নের কারণেই আসলে, আমি যদি মানে মোটা দাগে আপনার কথা শুনে যেটি বুঝলাম, আমি এটাই বলবো, যারা যাবে তারা দক্ষ হয়ে যাবে এবং তারা ওখানে গেলে তাদের সম্মানও বাড়বে, বেতন স্যালারিও ভালো পাবে এবং দেশে একজন উদ্যোক্তা হইতে পারবে। তা তো ভালো স্যালারি না পেলে তো আপনি দেশে টাকাটা যদি আপনি আর্ন করে সঞ্চয় করে যদি আপনি একটা উদ্যোক্তা হইতে পারেন, তাহলেই আপনি সফল, দেশে সফল, বিদেশও সফল। আমি রামরুর কাছে আমি কৃতজ্ঞ জানাই, উনি যেন আমার এই সুযোগটা করে দিয়েছে। জি, 3 জনের কাছ থেকে আমি যেটি শুনলাম। সেলিম রেজা, মোহাম্মদ আরিফের কথা সূত্র ধরেই যদি আমি একটু বলি, যে উনি যেটি বললেন যে অর্জিত সাফল্য সেটি শুধু বিদেশেই না, দেশেও এসে কাজে লাগানো যায়। সরকারের আসলে কোনো ধরনের উদ্যোগ রয়েছে কিনা, এই যে যারা এরকম ফিরে আসে দক্ষ শ্রমিক, তারা দেশে এসে আসলে কিভাবে আরও নিজেদের এই দক্ষতা কাজে লাগাতে পারে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি শুধু এই যে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, যেটা মানে টিভেট যাকে বলে, আমি একটু তার আগে আমি আমাদের দেশের চিত্রটা আমি একটু বলি।
দেখেন উন্নত দেশসমূহ যেখানে যেমন জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, এখানেও কিন্তু কারিগরি বৃত্তিমূলক প্রশিক্ষণ নেয়, তাদের পার্সেন্টেজ হলো 60 থেকে 73%। অর্থাৎ মানে কারিগরি প্রশিক্ষণ অর্থাৎ কারিগরি বৃত্তিমূলক অর্থাৎ টিবেট ট্রেনিংয়ে যায় হলো স্কিল লোক তৈরি হয় 60 থেকে 73% পর্যন্ত। তারপরে যারা দ্রুত উন্নয়নশীল দেশ যেগুলো, যেমন ধরেন এশিয়ার দেশসমূহের মধ্যে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন, এসব দেশে এই টিবেট এনরোলমেন্টের হার হলো 40 থেকে 50%। আর আমাদের বাংলাদেশে 2013 সালে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং ইউনেস্কো একটা স্টাডি করেছিল, সেখানে মাত্র 1.03% এই টিবেট অর্থাৎ আমাদের এই টিবেট যে আসলে যে স্কিল লোক তৈরি করা, যেটা এই স্কিলে মাত্র 1.3%। তো 2023 সালে এসে এটা 5.04% হয়েছে। মানে এত বছরে হ্যাঁ। তারপরে হলো এখন আমরা যেটা ধরি যে 19% বলি, সেটা হলো যে ওই যে স্কুল এবং মাদ্রাসাতে যে কিছু কিছু ভোকেশনাল ট্রেনিং করা হয়েছে, এসএসসি ভোকেশনাল করা হয়েছে, বাট প্রকৃতপক্ষে কিন্তু তারা স্কিল না, ওই একটা ভোকেশনাল একটা সাবজেক্ট পড়ে। তো এইখানে একটা হিউজ পটেনশিয়াল আমাদের রয়ে গেছে। আমাদের ইয়ং এই যে যারা আছে তাদেরকে এই ইয়েমুখী স্কিলমুখী করতে হবে, এবং এখানে বিশাল পটেনশিয়াল রয়ে গেছে। এবং আমরা যদি এই স্কিল তৈরি করতে পারি তাহলে এরাই আমাদের দেশের যে সম্পদ হয়ে উঠবে। মানে নতুন বাংলাদেশের কথা যে বলা হচ্ছে, আসলে কিন্তু একটা সমৃদ্ধ বাংলাদেশ করা সম্ভব এই শুধু এই এদের স্কিল। যেমন আমার কলিগ বললেন যে বিভিন্ন দেশে, এবং আর একটা জিনিস জানতে হবে যে এটার স্টাডি একটা রেগুলার মানে রিসার্চ থাকতে হবে যে কোন দেশে কি ধরনের স্কিলের দরকার, এবং সেই স্কিল অনুসারে আমাদের লোক তৈরি করতে হবে, সেই দেশের স্ট্যান্ডার্ড অনুসারে আমাদের লোক তৈরি করতে হবে। আমাদের কিন্তু এখানে উদাহরণ আছে কিন্তু, যেমন ধরেন যে ইয়েতে আমাদের জাপানে এবং কোরিয়াতে কিন্তু কেউই কোরিয়ার ওই প্রশিক্ষণ ছাড়া কিন্তু কেউ জাপানে যেতে পারে না, এবং ল্যাঙ্গুয়েজ শেখা ছাড়া কিন্তু কেউ যেতে পারে না, অ্যালাউই করে না। ঠিক তেমনই কিন্তু আপনার কোরিয়াতেও তাই। এবং এখানে কিন্তু আপনি একটাও সিঙ্গেল কেসও পাবেন না যে কোনো এক্সপ্লয়টেশন হয়েছে বা কোনো কিছু হয়েছে। কারণটাই হলো তারা দক্ষ হয়ে তারপরে যাচ্ছে। কাজেই আমাদের এখন এইটাই সবচেয়ে গুরুত্ব দিতে হবে যে দক্ষতা অর্জন করে তারপরে যাবে। আপনি এখন জিজ্ঞেস করেছেন যে আসার পরে তারা যে দক্ষতা শিখে আসলো, এইটা কিন্তু তারা আরো আপ স্কেলিং, তারা যদি কর্মক্ষম থাকে যতদিন পর্যন্ত তারা আপ স্কেলিং করতে পারে। আর অ্যাট দ্য সেম টাইম কিন্তু তারা যে অর্জিত অর্থ নিয়ে আসলো সেটা তো তারা বিনিয়োগ করতেই পারে। তারপরে আপনারা জানেন যে এই প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, সেখান থেকেও কিন্তু ঋণ নিয়ে বা অন্য ব্যাংকের থেকে ঋণ নিয়েও তারা কিন্তু এই ব্যবসা শুরু করতে পারে, তারা এন্টারপ্রেনার হতে পারে, এবং দেশ ও জাতির যে অর্থনৈতিক উন্নয়নে তারা অবদান রাখতে পারে। জি, ডক্টর নুরুল ইসলাম, বৈধ চ্যানেলে অভিবাসন বাড়াতে আমরা যেটি বলি যে আমরা আসলে খুব অল্প কিছু দেশে আমাদের জন্য শ্রমবাজার সীমাবদ্ধ। অন্যান্য দেশে নতুন নতুন দক্ষতার যেসব খাত রয়েছে, নতুন নতুন যেসব চাকরির বাজার রয়েছে, সেগুলো ধরতে আসলে আমরা কি ধরনের পদক্ষেপ নিতে পারি? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেশে 174টা দেশে আমাদের দেশ থেকে লোক যায়, কিন্তু 93% লোক যায় মাত্র 7টা দেশে। তার অর্থাৎ 93% যাওয়া মানে বাকি 7% যায় বাকি সব দেশে। তার মূলত এই 7টা দেশেই কিন্তু কনসেন্ট্রেটেড, মিডল ইস্টের 5টা এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া। তো আমাদের সম্ভাবনা রয়েছে, যেহেতু 174টা দেশের লোক যায়, তার মানে তাদের ডিমান্ড রয়েছে, কিন্তু আমরা ঠিকমতো ওটা এক্সপ্লোর করতে পারছি না। এখানে একটু উল্লেখ করতে চাই, 2017 সালে স্যার যখন ডিজি ছিলেন, আমি ডাইরেক্টর হিসেবে কাজ করেছি, তখন আমরা একটা বড় স্টাডি করেছিলাম 53টা দেশে, কোন দেশে কী ধরনের ডিমান্ড আছে স্কিল ওয়ার্কারের। 2017 থেকে 2025 কিন্তু প্রায় 10 বছর হয়ে আসলো, কিন্তু আর কোনো স্টাডি হয়নি এরপরে। তো আমার মনে হয় এই স্টাডিগুলো রেগুলার করা দরকার, কোন দেশে কী ধরনের ডিমান্ড আছে। এটা আসলে আমাদের যেহেতু 31টা দেশে লেবার উইং আছে, সেখান থেকেও রেগুলারলি করা যেতে পারে। কারণ আমাদের রেমিটেন্স বাড়বে শুধু স্কিল ওয়ার্কারের মাধ্যমে, আনস্কিলে বাড়বে না। তাদের ওয়ার্কিং কন্ডিশন ভালো, লিভিং স্ট্যান্ডার্ড ভালো, রেমিটেন্স বেশি, এবং সব দিক থেকে বড় হলো যে তাদের সমস্যা কম। কাজে আমরা যেই সম্ভাবনাগুলো আছে এগুলো আমরা এক্সপ্লোর কেন করব না? এইটার জন্য আমাদের দেশে যে জিনিসটা করতে হবে, যে স্টাডিগুলো করে ঠিক সেই রকমভাবেই আমাদের দেশে ট্রেনিংটা সাজাতে হবে, ট্রেনিংয়ের মানটা উন্নত করতে হবে, ঠিকমতো আমাদের ট্রেনার
এনগেজ করতে হবে এবং সার্টিফিকেশনটা দিতে হবে। আমাদের দেশের যে সার্টিফিকেশন এটাও খুবই পোর। আমাদের দেশের সার্টিফিকেট কোনো দেশে চেনে না এবং সেটাকে ইন্টারন্যাশনালি রিকগনাইজ করারও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবং ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন কিছু বডি আছে, তাদের যে এখানে আনা সেটাও করা হয়নি। এটা একটা বড় ধরনের দুর্বলতা আমাদের রয়ে গেছে। তাহলে আমাদের ওয়ার্কারদের যে স্ট্যান্ডার্ড এটা বাড়বে, বাইরে তাদের ডিমান্ড বাড়বে এবং তাদের এমপ্লয়ারের কাছে তাদের যে চাহিদা এটাও বাড়বে, যেটা কিছুটা অন্যান্য দেশ করেছে। ইন্ডিয়াতেও অনেকগুলো উদ্যোগ এটা নিয়েছে। কাজে আমাদের দেশের যেসব দেশে উন্নত দেশে পাঠানোর সুযোগ আছে, যেমন অস্ট্রেলিয়াতে আছে, ইউরোপে আছে, তাদের জন্য কিন্তু আমাদের এই স্ট্যান্ডার্ডে হবে না, একটু আপগ্রেড করতে হবে। এবং এটা আপগ্রেড করা খুব কঠিন কাজ নয়, আমাদের ঠিকমতো প্ল্যান করলে এবং বিদেশের ডিমান্ডটা যদি রেগুলার করা যায় সেই অনুযায়ী তাদেরকে ম্যাচিং করলেই এটা করা সম্ভব হতে পারে। আমি এখানে একটু অ্যাড করতে চাই। উনি যখন বললেন যে আমি যখন DGBMET ছিলাম তখন উনি ডাইরেক্টর ট্রেনিং ছিলেন আর কি, তখন কিন্তু আমরা ওই যে ইংল্যান্ডের যে সিটি অ্যান্ড গিলস আছে সার্টিফাইং অথরিটি, এই ইংল্যান্ডের সিটি অ্যান্ড গিলসের যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু সে 80টা দেশে এটা রিকগনাইজ এবং 80টা দেশে সে মানে কাজ পেতে পারে। তা আমরা এটা শেপ বানানোর জন্য এখনও কিন্তু চালু আছে সেটা ইয়াতে কি বলে সিলেটে আমরা শেপ বানানোর জন্য ওই সিটি অ্যান্ড গিলসের ওই কারিকুলাম অনুসারে এখানে ট্রেনিং হয় এবং পরীক্ষাটা কন্ট্যাক্ট করে তারা। এই পরীক্ষার একটু ফিরও বেশি, কিন্তু তারা কন্ট্যাক্ট করে। কিন্তু ওখান থেকে যদি কোনো শেপ তৈরি হয় সেই শেপ কিন্তু আমাদের ওই শেপ কিন্তু ইউরোপেও চাকরি পায়, অন্য জায়গাও চাকরি পায়। তো এইরকম মানে সার্টিফাইড যারা আছে এই ধরনের কেন্দ্রগুলো আর বাড়ানো গেল না কেন, মানে সেটি শুনবো। কিন্তু তার আগে একটু আমি ছোট্ট একটা প্রশ্ন আছে আমার, মোহাম্মদ জহুরুল ইসলাম আপনার কাছে একটু শুনতে চাই। আপনারা তিনজনই সফল হয়েছেন। আমরা বেশিরভাগ সময়ে শুনি যে মধ্যপ্রাচ্যে বিশেষত আমরা আসলে এক ধরনের ব্যর্থতার গল্প শুনি, হতাশার গল্প শুনি, নির্যাতনের গল্প শুনি, বা আপনি নিজের চোখেই দেখেছেন এরকম। তারা আসলে কেন সফল হতে পারে না? যারা এরকম দক্ষতা অর্জন করে না যায় না, তাদের সমস্যাটা কোথায় সংক্ষেপে যদি একটু শুনি। তাদের সমস্যা একটাই, তারা কোনো কাজ শিখা যায় না, ওদিকে যাইয়া এই দালালের খপ্পরে এদিকে পরে আর্থিকভাবে, আর ওই দেশে যাইয়া এই কাজ না শিখার কারণে স্যালারি মজবুত মতন হয় নাই, তাদের মজুরি ঠিক মতন পায় না। যেদিকে তার চাহিদা যেমন 50,000 টাকা, সেখানে তার স্যালারি পায় 20,000 টাকা। এই 20,000 টাকা দিয়ে তার যাওয়ার খরচও মিটাইতে পারে না, সংসারও মেনটেন করতে পারে না, যার জন্য সেই হতাশিয়া দেশেই ফিরে আসে এবং এক ধরনের প্রতারণার ফাঁদেই পড়ে। ধন্যবাদ সেলিম রেজা। আপনাকে যেটি বলছিলাম যে কেন আসলে আপনারা যেরকম প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুললেন এগুলো বাড়লো না কেন, বা প্রচারটা কম কেন? হ্যাঁ, মানে প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু বাড়ছে। তো এটার প্রথম একটা যেটা সমস্যা আমার কাছে যেটা মনে হয়, যেমন ধরেন যে এই যে প্রশিক্ষণ যারা দিবেন, মানে যারা দেয় প্রশিক্ষক যারা, তো প্রশিক্ষণ দিতে হলে যিনি প্রশিক্ষণ দেয় ওনার তাকে জানতে হবে। আনফর্চুনেটলি দেখেন এই যে আমাদের দেশের কিন্তু এই টেকনিক্যাল যে স্কিল ডেভেলপমেন্ট যেটা, এটা কিন্তু খুব নেগলেক্টেড ছিল। আমি যখন ডিজি হিসেবে করলাম তখন দেখি যে আমাদের যারা ট্রেনিং দেয়, যে টিটিসিতে যারা ট্রেনিং দেয়, ইনস্ট্রাক্টর যারা, ওদেরই কোনোদিন কোনো ট্রেনিং নেই এবং ওদের ট্রেনিং দেওয়ার জন্য কোনো ট্রেনিং ইনস্টিটিউট নাই যে এই টিচারদের ট্রেনিং করবে। তারপরে কিন্তু আমরা উদ্যোগ নিলাম, আমরা মানে DTTI ঢাকা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট করা, টেকনিক্যাল ট্রেনিং যারা দেখবে তাদের জন্য টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট করা হলো IDB সহায়তা নেয়। এখন কিন্তু এই টিচারদের ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু একদম মানে প্রতিষ্ঠান আছে, প্লাস তাদেরকে ওই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে STEP এসব প্রকল্পের মাধ্যমে কিন্তু বিদেশ থেকে ট্রেনিং দেওয়া। একদম পরিষ্কার। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। অভিবাসী কিংবা অভিবাসন প্রত্যাশী যে কাউকে সহায়তা করে থাকে আমরা, অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য সেবা পেতে অথবা এই সংক্রান্ত অভিযোগ জানাতে রামরোড ঠিকানা অথবা 333 নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। ঠিকানা 179 সাত্তার ভবন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা 1000। ইমেল করতে পারেন অভিযোগরামরো@gmail.com। এছাড়া ফেসবুকে জানাতে পারেন তাদের www.facebook.com/rmmru। ফোন করতে পারেন 008801911444 এবং 333 এই নম্বরগুলোতে। এই ছিল আজকের মতো অভিবাসীর আদালত অনুষ্ঠানে। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।